সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব এই সংবাদগুলোর শিরোনাম। ইসরায়েলি বোমা হামলায় গাজায় 17 ফিলিস্তিনি নিহত। আরও জানিয়ে দেব আজ সকালে হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা। এরপরে থাকছে ইউক্রেনে জ্বালানি স্থাপনায় রাশিয়ার ব্যাপক হামলা। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি গাজায় একদিনে প্রাণহানি 33, মোট নিহত হয়েছে 44,300। অন্যদিকে ইউক্রেনে 25 ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি চিন্ময় ইস্যুতে বিজেপির আন্দোলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলি বোমা হামলায় গাজায় 17 ফিলিস্তিনি নিহত। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। বোমা হামলা চালিয়েছে এই দখলদার ইসরায়েল, আর তাতে গাজায় নতুন করে আরও 17 ফিলিস্তিনি নিহত হয়েছে। উত্তর গাজা উপত্যকার বেইট লাহারিয়ায় কামাল আদওয়ানের একটি বাড়িতে এবং হাসপাতালের কাছে দুটি পৃথক বিমান হামলায় 6 জন নিহত এবং দক্ষিণে খান ইউনিসের একটি মোটরসাইকেলে আঘাতে ইসরায়েল হামলায় 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গাজা স্ট্রিপের 8টি ঐতিহাসিক শরণার্থী শিবিরের একটি নুসারাত ইসরায়েল বিমান গুলি একটি বহুতল ভবন ধ্বংস করে দিয়েছে। ওই এলাকার মসজিদের বাইরে রাস্তাগুলি ধ্বংস করে দিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানায় ওই এলাকায় অন্তত 7 জন নিহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছে নুসারাতের পশ্চিম অঞ্চলে ট্যাঙ্কের গোলাগুলিতে অন্তত 2 জন, একজন নারী এবং একজন শিশু নিহত হয়েছে। কাছাকাছি একটি বাড়িতে একটি বিমান হামলায় আরও 5 জন নিহত হয়। এ নিয়ে গত 13 মাসের গাজায় ইসরায়েলের হামলায় মোট 44,000 বেশি লোক নিহত হয়েছে, আর আহত হয়েছেন লক্ষাধিক। আজ সকালে হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা। হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে সকালেই। যৌথভাবে এই ঘোষণা দিতে পারেন মার্কিন ও ফরাসি প্রেসিডেন্ট বাইডেন ম্যাকারন। লেবাননের স্থানীয় গণমাধ্যমগুলো এমনটাই দাবি করেছে। সংবাদ মাধ্যমগুলো বলছে স্থানীয় সময় সকাল 10টার দিকে যুদ্ধবিরতির যৌথ ঘোষণা দেবেন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্ট, যা কার্যকর হবে পরের দিনে। তাদের দাবি 2 মাসের জন্য লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে যাচ্ছে ইসরায়েল। চুক্তির অনুমোদন দিতে এরই মধ্যে মন্ত্রিসভার সদস্যদের সাথে জরুরি বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণ দেওয়ার কথাও রয়েছে তার, সেখানে যুদ্ধবিরতির ঘোষণা দিতে পারেন তিনি। এর আগে যুদ্ধবিরতির নীতিগত অনুমোদন দেন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন হলে 2 পক্ষের মধ্যে 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটতে পারে। ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার ব্যাপক হামলা। প্রতিবেদনে বলা হয়েছে রুশ বাহিনীর হামলায় বিভিন্ন শহরে বিস্ফোরণ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে হারমান হালুশেনস্কো বলছেন ইউক্রেন জুড়ে জ্বালানি স্থাপনায় হামলায় হয়েছে এবং এ কারণেই বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। তিনি লোকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান। এর আগে ইউক্রেনের বিমান বাহিনী দেশজুড়ে বিভিন্ন হামলা সতর্কমূলক সাইরেন বাজানোর কথাও জানান। বিবিসি বলছে নতুন করে দেশটির বিমান বাহিনী কিয়েভ সহ ভিনিসিয়া, ক্রোপিভিনিচকো, বালতা সহ আরো অনেক এলাকায় রকেট ও ড্রোন হামলা সতর্কতা জারি করেছে। ইউক্রেনের কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেন 1500 বিমান হামলা চালিয়েছে। খার্কিভের মেয়র ইগোর তেরেকভো বলছেন আবাসিক অঞ্চলে বোমাবর্ষণ করা হয়েছে। লুতেস্কের মেয়র ইহোর পলিশান্স বলছেন একাধিক বিস্ফোরণ হয়েছে এবং শহরের এক অংশে বিদ্যুৎ নেই। স্থানীয় মিডিয়া আউটলেট জারকালো তিনজনিয়া জানিয়েছেন যে প্রধান বন্দর নগরী ওডেসাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আঞ্চলিক গভর্নর ওলেগ কিপের বাসিন্দারা নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে। এছাড়া সুমি ও ভলিনিয়েও হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 2022 সালে 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 1008 দিনের মতো চলছে দেশটি জুড়ে সংঘাত। এতে 2 পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধবন্ধ এখন পর্যন্ত কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। গাজায় একদিনে প্রাণহানি মোট 33, নিহত টোটালে 44,300 ছাড়িয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত। গত 24 ঘন্টায় সেখানে নিহত হয়েছেন মোট 33 জন, সেই সঙ্গে আহত হয়েছেন আরও 134 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। খবর আনাদুলো এজেন্সির বিবৃতিতে আরও বলা হয়েছে হতাহতের ঘটনায় গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 44,300।
300 জনেরও বেশি এবং আহত হয়েছেন 1 লাখের বেশি মানুষ। 2023 সালে 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েলে গাজা উপত্যকায় মুহুর্মুহু বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এই ভূখণ্ডের 60% অবকাঠামো। এরপর থেকে বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন যে হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্তি করার আগ পর্যন্ত অভিযান চলমান থাকবে। ইউক্রেনের 25 ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার 4টি অঞ্চলে 25টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তারা। ড্রোনগুলির মধ্যে 14টি দক্ষিণের ক্রাসনোদার অঞ্চলের, 6টি পশ্চিম ব্রায়ানস্ক অঞ্চলের, 3টি মস্কো অধিভুক্ত ক্রিমিয়ার উপর এবং 2টি দক্ষিণ রোস্তভ অঞ্চলে ধ্বংস করা হয়েছে। ক্রাসনোদারের অঞ্চল গভর্নর ভেনিয়ামিন কন্ড্রাতিয়েভ গত রাতে টেলিগ্রামে লিখেছেন, 2টি জেলায় রাতারাতি বিশাল ড্রোন হামলা শিকার হয়েছে। একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, সম্প্রতি ফের উত্তেজনা বাড়তে শুরু করেছে ইউক্রেন রাশিয়ার মধ্যে। হোয়াইট হাউস ছাড়ার আগে ইউক্রেনকে বাড়তি সুবিধা দিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি ছাড়াও $725 মিলিয়ন অস্ত্র পাঠানোর কথা জানিয়েছেন তিনি। বিশেষ এই সুবিধা পাওয়ার পর রাশিয়ার হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়া এবং পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। চিন্ময় ইস্যুতে বিজেপির লক্ষ্য হিন্দু ভোট। সংবাদ পরিবেশন বিভক্ত ভারতের গণমাধ্যম। বাংলাদেশ সনাতনী জাগরণের জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় হিন্দুবাদী দলগুলোর মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। বিজেপি নেতারা ঘটনাটির বিরুদ্ধে কঠোর বিবৃতি দিয়েছেন এবং পশ্চিমবঙ্গে কর্মী সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গের স্থানীয় গণমাধ্যমগুলোতে এসব ঘটনায় প্রশান্ত মনোভাব প্রকাশ করা হচ্ছে, যা জাতীয় স্তরে হিন্দুদের ও ইংরেজি মিডিয়া তুলনা ভিন্ন। অন্যদিকে কেন পশ্চিমবঙ্গের হিন্দুরা বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবাদ করছেন না তা নিয়ে ক্ষোভেরও প্রকাশ করেছে বিজেপি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানালেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিবৃতি দিয়ে বলেছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। কি বলছে বিজেপি? চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে মুখ খুলেছিলেন। হিন্দুদের উপরে হামলার মতো বিষয় তাকে আগেও কড়া প্রতিক্রিয়া করতে দেখা গেছে। কলকাতা পশ্চিমবঙ্গ অঞ্চলে কোনো দলীয় পতাকা ছাড়াই হিন্দুত্ববাদী রয়েছে। বিভিন্ন সংগঠনের নেতাকর্মী মশাল মিছিল করেন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত হামলার বিরুদ্ধে স্লোগানও দিতে শোনা যায় এই মিছিলে। তিনি বলছেন, একটা রাজনৈতিক দল যেভাবে প্রতিক্রিয়া দেখায়, যেমন রাস্তায় নেমে বিক্ষোভ বা মিছিল করে, সেরকম কিছু কিন্তু দল হিসেবেও ভারতীয় জনতা পার্টি এখনো পর্যন্ত দেখায়নি। যে মিছিল হয়েছে কয়েকটি স্থানীয় হিন্দু সংগঠনের আয়োজন করা হয়েছিল, সেখানে আমিও ছিলাম, অনেক বিজেপি কর্মী সমর্থকও ছিলেন, কিন্তু সেখানে কোনো দলীয় পতাকা ছিল না। এটা নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে একটা হতাশাও কাজ করছে বটে। বিজেপি এবং হিন্দুবাদী সংগঠনগুলো বাংলাদেশের ঘটনা নিয়ে সরব হলেও এখনো পর্যন্ত অন্য রাজনৈতিক দলগুলোর তরফে সেরকম কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।